অভ্রের যাবার পর কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে ঐন্দ্রিলা। হঠাৎ ঘাড়ে কারো নিঃশ্বাস পড়তেই চমকে উঠে সে। তৎক্ষণাৎ উঠে বসতেই দেখে অভ্র তাকে জড়িয়ে শুয়েছিল। ঐন্দ্রিলার এভাবে উঠে বসা দেখে অভ্রও উঠে বসে। অভ্রকে এই মুহূর্তে সামনে দেখে দুপুরের ঘটনাগুলো মনে পড়ে যায় ঐন্দ্রিলার। মনের মাঝে অভিমানগুলো বিদ্রোহের রূপ নেয়। দুপুরের ব্যবহারগুলো মনের মাঝে ভোঁতা ছুরির আঘাতের মতো লাগছে তার। গায়ের ওড়নাটা টেনে উঠে যেতে নিলেই অভ্র হাতটা টেনে ধরে। হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিতে গেলেই অভ্র আরও টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে তাকে। অভ্রের এরূপ আচরণে বেশ ক্ষেপে যেয়ে ঐন্দ্রিলা বলে, কি সমস্যা? হাত ছাড়ুন। উঠে যাচ্ছ কেন? এখানে বসে আপনার অপমান সহ্য করার ইচ্ছে আমার নেই। সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। ভালো হয়েছে, ছাড়ুন এবার। বলছি তো, ভুল হয়ে গেছে, আর হবে না, এবারের মতো ক্ষমা করে দেও। আসলে হুট করে মাথাটা গরম হয়ে গেছিল। তো আমি কি করব? আমি কি আপনার রাগ ঝাড়ার টুল? রাগ হবে আপনি আমার উপর ঝাড়বেন? যখন আপনার ইচ্ছে হবে তখন আমার সাথে ভালো ব্যবহার করবেন, আর ইচ্ছে হলেই কুকুরের মতো ব্যবহার করবেন। আমি কি হাতের পুতুল আপনার? তোমার যদি আমাকে পছন্দ না হয় বলে দিন, ভালোবাসার মিথ্যে নাটকগুলো আমার সাথে প্লিজ করবেন না। ঐন্দ্রিলার কথা শুনে মাথা নিচু হয়ে যায় অভ্রের। ঐন্দ্রিলার গলা ধরে এসেছে, অভিমানগুলো চোখের কোনো অজমা হচ্ছে। সত্যি তো ঐন্দ্রিলার এখানে কোনো দোষ নেই। অভ্র তার ভেতরের ঝামেলাগুলো ও তাকে বলতে পারছে না। সব মিলিয়ে খুব অপরাধী লাগছে নিজেকে। ঐন্দ্রিলা উঠে যেতে নিলেই ঐন্দ্রিলাকে পেছনে থেকে ঝাপটে ধরে অভ্র। ঘাড়ে মুখ গুজে বলতে থাকে, সরি বউ, আর হবে না। এবারের মতো আমায় ক্ষমা করে দেও। তারপর আবার রাগ উঠবে, আবার খারাপ ব্যবহার করবে তুমি। আমিও তো মানুষ। আমারও খারাপ লাগে অভ্র। আমি বিয়েটাকে সুযোগ দিতে চাই অভ্র। আমিও সুখী হতে চাই অভ্র। ভালোবাসতে চাই তোমাকে। কিন্তু তুমি এমন কিছু একটা করো বা এমন একটা কাজ করো যে আমার মনে প্রশ্নেরা ভিড় করে, আমি কি আদৌ সুখী হতে পারব? এই সময়টা তো আমাদের দুজনের সম্পর্কের একটা সুখময় সময় হবার কথা। কিন্তু দেখো, ঠিকই সব গণ্ডগোল করে দিল তুমি। আমার দোষটা কি অভ্র? তোমাকে বিশ্বাস করা, তোমাকে ভরসা করা, নাকি তোমাকে ভালোবাসার চেষ্টা করা? কোনোটা? ঐন্দ্রিলার কথায় অভ্রের নিজেকে আরও ছোট লাগছে। ঐন্দ্রিলাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শান্ত গলায় বলে, ঐন্দ্রিলা, তোমাকে এই সপ্তাহ খানিক তোমাকে কিছু বলার চেষ্টা করছি, কিন্তু বলতে পারিনি। আমার কথাগুলো শুনো, তারপর তুমি যা ডিসিশন নিবে আমি সেটাই মেনে নিব। কি কথা? দুপুরে যে ফোনটা এসেছিল সেটা রং নাম্বার ছিল না, নিশি ফোন করেছিল। কে নিশি? আমার এক্স গার্লফ্রেন্ড। রেস্টুরেন্টে সেদিন যে মেয়েটাকে আমার সাথে ব্রেকআপ করতে দেখছিলে তুমি, ও বিগত সপ্তাহখানিক ধরে আমাকে রীতিমতো ফোন করে ডিস্টার্ব করে যাচ্ছে। শুধু তাই না, সে ব্ল্যাকমেইলও করে যাচ্ছে। ব্ল্যাকমেইল করে যাচ্ছে মানে? কি হলো বলো। আসলে আমার একটি ছেলে আছে। কি? ঐন্দ্রিলা চমকে পেছনে তাকাতেই দেখে অভ্র মাথা নিচু করে বসে আছে। ঐন্দ্রিলার মাথা যেন কাজ করছে না। মাথাটা ঝিমঝিম করছে, মনে হচ্ছে পৃথিবীটা অন্ধকার লাগছে। গলায় কথাগুলো আটকে যাচ্ছে, তবু অনেক কষ্টে বলে, মানেটা কি? আসলে ছেলেটা আমার আপন ছেলে নয়। আমি যখন বাইরে ছিলাম তখন ছেলেটাকে অ্যাডপ্ট করি। এখন 6 বছর হতে চলেছে ওর।
আসলে ও আমার এক ফ্রেন্ডের ছেলে, আমার একটা ভুলের কারণে ছেলেটা অনাথ হয়ে যায়। আসলে এক রাতে ফ্রেন্ডরা মিলে রেসিং করতে যেয়ে গাড়ি ব্যালেন্স না করতে পারায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা সবাই ড্রাঙ্ক ছিলাম, প্লাস রেসিংয়ের আইডিয়াটা আমার ছিল। ছেলেটার বয়স তখন 8 মাস, ওর মা ওকে ফেলে আমার ফ্রেন্ডের সব টাকা নিয়ে চলে যায়। ছেলেটার ফ্যামিলি বলতে কেউ নেই, তাই আমি ওকে অ্যাডপ্ট করি। একটা সময় ভেবেছিলাম আমি কখনো বিয়ে করব না। যতই হোক প্রতিটা মানুষেরই একজন সঙ্গী লাগে। ভেবেছিলাম ওর সাথেই আমার জীবন কাটিয়ে দিব। বাসার কাউকে ওর কথা বলতে পারিনি, কারণ আমি চাইনি আমার রাইভালরা এটার সুযোগ নিক। তারপর আমার জীবনে তুমি আসলে। আমি পারতাম বিয়ের রাতে তোমায় কথাটা বলতে, কিন্তু তুমি আদৌ ওকে মেনে নিবে কিনা। উইন্দ্রি, বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিল আমারও কষ্ট হয়, কিন্তু রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আর তুমি যদি ওকে মানতে না চাও সেটাতেও আমার আপত্তি নেই। ও এখন যেভাবে আছে তেমনই থাকবে। আমি জানি না নিশি এটা কিভাবে জেনেছে, ও আমাকে রীতিমতো ব্ল্যাকমেইল করে যাচ্ছে। তোমাকে সব বলে দিবে। আমি চাই নিয়ে ব্যাপারটা তুমি অন্য কারোর কাছ থেকে জানো। তুমি চাইলে আমি তোমাকে ডিএনএ টেস্ট দেখাতে পারবো। ও আমার বায়োলজিক্যাল চাইল্ড না। বাচ্চাটার কেউ নেই উইন্দ্রি। কি করে ছেলেটাকে রাস্তায় ফেলে দেই বলো? দোষটা তো আমার ছিল, তাই না? তাই ওর বাবার পরিচয়টা আমারই হবে। উইন্দ্রিলা চুপ করে অভ্রের কথাগুলো শুনে যাচ্ছিল। কি করা উচিত ভেবে পাচ্ছে না। অভ্রের প্রতি সুপ্ত রাগগুলো মনে বাসা বেঁধে রয়েছে, কিন্তু কেন জানে মানুষটার উপর রাগ করতে ইচ্ছে না। অভ্র এখনো মাথা নিচু করে আছে। অপরাধবোধটা অনেক বাজে জিনিস। ভেতর ভেতর নিজেকে কুড়ে কুড়ে খায়। যে লোক কখনো কারোর সামনে মাথা নত করে না সেই মানুষটা মাথা নিচু করে রয়েছে। শান্ত গলায় উইন্দ্রিলা বলে, কি নাম ওর? হ্যাঁ, কি নাম ওর? দিশান। স্কুলে ভর্তি হয়েছে? হয়েছে। ও কোথায় থাকে? গুলশানে আমার একটা ফ্ল্যাটে ওকে রেখেছি। দুজন ন্যানি আছে। বিয়ের আগে ওকে অনেক সময় দিতাম, কিন্তু বিয়ের পর এই 2 সপ্তাহে ওর কাছে যাওয়া হয়নি। দিশান অনেক ম্যাচুর, বুঝে আমার সমস্যা। আমরা কালকেই ঢাকা যাচ্ছি। হঠাৎ মাত্র তো আসলাম। আমার শখ মিটে গেছে এখানে থাকার। উইন্দ্রি, কি মনে করো তুমি আমাকে? আমি পাষাণ? তোমাকে আমি চয়েজ দিব? ওই বাচ্চাটার সাথে কম্পিটিশন করব? কি ভাবো তুমি আমাকে? এতদিন যাবত এই কথাগুলো কেন বলনি অভ্র? আমি তো তোমার সবকিছু মিলে তোমাকে ভালোবাসতে চেয়েছি। তাহলে কেন? যা হয়েছে সেটাই তোমার দোষ ছিল, কিন্তু এজ ইউর ওয়াইফ আমার ও তোমার দায়িত্বগুলোকে ভাগ করে নেবার অধিকার রয়েছে। তুমি আমাকে এটুকু বিশ্বাস করতে পারলে না? কথাটা বিশ্বাসের নয় উইন্দ্রি, আমার খারাপ লাগছিল। তোমাকে আমি যেভাবে বিয়ে করেছি তার উপর এমন একটা কথা বলে অহেতুক তোমার উপর ওর দায়িত্ব অনেকটা চাপিয়ে দেবার মতো হয়ে যাচ্ছিল। অভ্র এখনো মাথা নিচু করে আছে। হুট করে উইন্দ্রিলা তাকে জড়িয়ে ধরল। অভ্র ও নিবিড়ভাবে উইন্দ্রিলাকে জড়িয়ে ধরল। খুব শান্তভাবে উইন্দ্রিলা বলল, অভ্র স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেকটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর দাঁড়িয়ে থাকে। আমাদের মধ্যে ব্যাপারগুলো যত স্বচ্ছ থাকবে আমাদের সম্পর্কটা তত গভীর হবে। আজ যদি তুমি আমার সাথে তখন খারাপ ব্যবহার না করে এ কথাগুলো বলতে, সেটা কি ভালো হতো না? আমি তোমার স্ত্রী, তোমার সব দায়িত্বে আমার ভাগ রয়েছে।
এবং আমি সেটা পালন করব। আমি তোমাকে ভালোবাসতে চাই অভ্র। সবটুকু মিলিয়ে ভালোবাসতে চাই। কিন্তু তোমার এই বদলে যাওয়াটা যে আমার ভালো লাগে না। আমি বুঝতে পারি না কোনোটা আমার অভ্র। দুপুরের রাগী মানুষটা নাকি এখনের এই মানুষটা? আর হবে না বউ, এই কান ধরছি। প্লিজ আমাকে একা করে দিও না উইন্দ্রি। অভ্র কান ধরে কথাটা বললে উইন্দ্রি হেসে দেয়। অভ্রের মুখটা দুহাত দিয়ে উঁচু করে কপালে উষ্ণ ঠোঁটের পরশ ছুঁয়ে দেয় উইন্দ্রিলা। অভ্র ও সেই সাথে নিবিড়ভাবে তাকে জড়িয়ে ধরে। আজ তাদের মাঝের দূরত্বগুলো যেন নিমিষেই দূর হয়ে যায়। আজ রাত যেন সাক্ষী হয়ে থাকবে তাদের ভালোবাসার, তাদের মিলনের। ২৬ আসমা বেগমের ফোনে ঘুম ভেঙে যায় পিউয়ের। রাত ১১টায় হুট করে সে কেন ফোন দিয়েছেন বুঝে উঠতে পারছে না পিউ। ফোনটা ধরতেই আসমা বেগম বলতে থাকেন, পিউ, একটা অঘটন ঘটে গেছে রে। আসমা বেগমের এরূপ কথায় কলিজায় কামড় পড়ে পিউয়ের। ঘড়ির দিয়ে সময়টা দেখে খানিকটা নিজেও ঘাবড়ে যায় সে। ঘড়ির কাঁটা ১১ পার হয়ে গেছে। এই রাতে কি অঘটন ঘটেছে? নিজেকে শান্ত করে ধীর গলায় বলে সে, মামি মা, আগে ঠান্ডা হও। শান্ত হয়ে বলো কি হয়েছে। উইন্দ্রিলাকে ফোন করেছি ১২-১৫ বার হবে। ও ফোন ধরছে না, তাই তোকে এই রাতে ফোন করলাম। ও হয়তো ঘুমিয়ে আছে। আজ ভোরে কক্সবাজার থেকে এসেছে। তারপর সারাদিন ব্যস্ত ছিল, তাই হয়তো এখন ঘুমোচ্ছে। ফোন হয়তো সাইলেন্ট। হয়েছেটা কি? নীলাদ্রির এক্সিডেন্ট হয়েছে রে। এখন হাসপাতালে ভর্তি, তোর মামু আর আমি এখানে রয়েছি। কিচ্ছু মাথায় আসছে না। দুলাভাই তো খুব ভেঙ্গে পড়েছে। উইন্দ্রিকে খবরটা দে তাড়াতাড়ি। নীলাদ্রির এক্সিডেন্টের খবরটা শুনে পিউ যেন স্তব্ধ হয়ে যায়। ২.৫ বছর আগের স্মৃতিগুলো যেন চোখের সামনে জীবন্ত হয়ে যায় চোখের সামনে। কালো মেঘগুলো চোখে জমা হতে লাগে, এখনই বুঝি অঝরে নোনাজল রূপে চোখ জোড়া হতে মুক্তি পাবে। বুকের বা পাশের চিনচিন ব্যথাটা তীব্র হতে লাগল। এমন তার সাথেই কেন হয়? এবার তো নীলাদ্রিকে নিজের জীবনেও প্রবেশ করতে দেয়নি সে, তবে গলায় কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে যেন। খুব কষ্ট করে বলল, এখন কি অবস্থা? অপারেশন চলছে, ইমার্জেন্সি থেকে ওটিতে শিফট করেছে ওকে। ডাক্তার না বের হলে কিছু বোঝা যাচ্ছে না রে। ব্লাড লাগবে, তাই বলছি উইন্দ্রিকে নিয়ে চলে আয় মা। আমার খুব ভয় লাগছে। হুম। বলেই ফোনটা রেখে দিল পিউ। পা যেন চলতেই চাচ্ছে না, মাথাটা ঝিমঝিম করছে। এত কষ্ট হচ্ছে কেন লোকটার জন্য? এটা বারংবার প্রশ্ন করছে পিউ। একটা সময় লোকটাকে দেখলে গা পিত্তি জ্বলে যেত পিউয়ের, অথচ লোকটার এক্সিডেন্টের কথা শুনে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না পিউ। না, সময় নষ্ট করলে চলবে না। এখনই উইন্দ্রিকে জানাতে হবে সবকিছু। কোনো রকমে ওড়নাটা গায়ে টেনেই ছুট লাগাল পিউ। পিউ এর রুমের ২ ঘর পরেই অভ্রের রুম। গলা থেকে স্বর বেরোতেই চাচক সহে না যেন পিউয়ের। কোনো মতে উইন্দ্রি, উইন্দ্রি বলে ডাকতে লাগল পিউ। উইন্দ্রিলা তখন গভীর ঘুমে, মোবাইলটাও সাইলেন্ট করা। ঢাকাতে এসেছে ৫ দিন হয়েছে। কিন্তু এই ৫ দিন সম্পূর্ণ দিশানের কাটিয়ে এই দম্পতি। বাড়ির কাউকে আপাতত দিশানের ব্যাপারে কিছুই জানায়নি তারা।
আজ সকালে বাসায় আসে তারা। তারপর আবার অফিস, দিশানের সাথে সময় কাটানো সব মিলে খুব ক্লান্ত ঐন্দ্রিলা। অভ্রের বুকে মুখ গুজে গভীর ঘুমের রাজ্যে আপাতত না বিরাজ। পিউয়ের ডাকে অভ্রের ঘুম ভেঙে যায়। ঐন্দ্রিলাকে হালকা ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলে সে। আড়মোড়া ভাঙ্গতে ভাঙ্গতে ঐন্দ্রি বলে ওঠে, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেছে অভ্র? আরে না, মোবাশশীরা ডাকছে, এত রাতে কি হয়েছে কে জানে। উঠো। আচ্ছা। বলেই নিজেকে ঠিক করে দরজা খুলে ঐন্দ্রিলা। পিউয়ের চোখ মুখ সুবিধার লাগছে না তার কাছে। চোখমুখে ভয়ের ছাপ, চোখের পানি এখনো শুকায়নি। কপালে বিন্দু বিন্দু ঘাম। পিউকে দেখে বেশ আতকে উঠে ঐন্দ্রিলা। মনের মাঝে অজানা ভয়গুলো জড়ো হতে লাগে ঐন্দ্রিলার। খানিকটা উত্তেজিত হই ঐন্দ্রিলা বলে, পিউ, কি হয়েছে? তোকে এমন লাগছে কেন? নীলাদ্রি, নীলাদ্রি বলেই গলা আটকে যাচ্ছে পিউয়ের। কেউ যেন গলা টিপে ধরে রেখেছে এমন লাগছে পিউয়ের। কোনো কথা বলতে পারছে না সে। এটাকেই বুঝি ভালোবাসা বলে, এতদিন স্বীকার না করলেও আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। হ্যাঁ, নীলাদ্রিকে ভালোবাসে সে। তার জীবনেও বসন্ত এসেছে। তবে এই বসন্তকে আপন করে নেবার মতো সাহসটুকু তার ছিল না। এখন যখন তাকে হারানোর ভয় মনে ঝেঁকে বসেছে তখন মনে হচ্ছে ইস্কি হতো মনের কথাটুকু শুনলে। কি হতো নিজেকে এবং তাকে একটা সুযোগ দিল। কি হতো জীবনকে একটা সুযোগ দিল। রাত 2:30। হাসপাতালের করিডোরে বসে রয়েছে অভ্র, ঐন্দ্রিলা এবং পিউ। ঐন্দ্রিলার কান্না যেন থামতে চাচ্ছে না, অভ্র সান্ত্বনা দিচ্ছে তাকে। ভাই বলে কথা, এত মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে বাঁচানো যাবে কিনা এটা নিয়ে প্রশ্ন ছিল। হাইওয়েতে অ্যাক্সিডেন্টগুলো খুব মারাত্মক হয়, এটা নীলাদ্রির ভাগ্য ভালো যে দ্রুত তাকে এখানে আনা হয়েছে এবং ডাক্তাররা কোঅপারেট করেছে। নয়তো সাধারণত এই সময়টাতে ডাক্তার পাওয়া যেন ঈদের চাঁদ হাতে পাবার মতো কোনো ঘটনা। আর কিছুক্ষণ পর নীলাদ্রিকে আইসিইউতে শিফট করবে। পিউয়ের মনে ঝড় বয়ে যাচ্ছে। এক সপ্তাহ আগেও তো লোকটাকে ভালোই দেখেছিল, সবাই নিজ নিজ মতো নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছে কিন্তু সে চাইলেও কাঁদতে পারছে না, কাউকে বলতে পারছে না তার প্রাণটা যেন কেউ আটকে রেখেছে। যতক্ষণ না নীলাদ্রিকে চোখের সামনে দেখছে কিছুতেই শান্ত করতে পারছে না নিজেকে। হঠাৎ একজন নার্স বের হলেই তার কাছে ছুটে যায় পিউ। নার্সটিকে কোনো মতে বলে, কি অবস্থা প্যাশেন্টের? এই তো আইসিইউতে শিফট করব। আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন 72 ঘন্টা অবজারভেশনের পরই কিছু বলা যাবে। দোয়া করেন যাতে সব ঠিক যায়, বিপদের সময়টা যাতে কেটে যায়। নার্সের কথায় যেন প্রাণে পানি আসে পিউ। আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে সে। মানুষটাকে হারাতে চায় না পিউ। তাকে যে এখনো বলা হয়নি, তাকে ভালোবাসে পিউ। এই কথাগুলো শোনা যে তার এখনো বাকি। পিউয়ের বাকি জীবনটা যে তার সাথে চলতে চায়। এখনো তার জানা বাকি যে নিজেকে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত করেছে পিউ। এখনো কত লড়াই বাকি, এত তাড়াতাড়ি হার মানলে আবার জীবনযুদ্ধে যে হেরে যাবে পিউ। এখনো যে তাদের পথ চলা বাকি। 27। নীলাদ্রিকে ওয়ার্ডে শিফট করা হয়েছে। এই 15টা দিন নীলাদ্রি নিজের জীবনের লড়াই লড়েছে আর পিউ নিজের মনের সাথে হাজারো লড়াই লড়েছে। এমন দিন যায়নি যে নীলাদ্রিকে দেখতে আসেনি।
কিন্তু কোনোভাবেই নীলাদ্রির সাথে তার কথাটুকু হবার ও সুযোগ হয়নি। আজ নীলাদ্রিকে বাসায় নিয়ে যাওয়া হবে, তাই আসমা বেগম এবং ঐন্দ্রিলা বেশ ব্যস্ত হয়ে পড়েছে। পিউকে নীলাদ্রির কাছে রেখে তারা বাড়িতে সব ঠিক করতে চলে গেলেই নীলাদ্রিকে বদরুল সাহেবের বাসায় রাখা হবে। নীলাদ্রিদের বাসায় তাকে দেখভালের কেউই নেই। নীলাদ্রি ধরে ধরে বসতে পারে। মাথায়, ডান হাতে, দু পায়ে এখনো ব্যান্ডেজ। 1 সপ্তাহ পর সেগুলো খুলবে। আপাতত হুইল চেয়ারে তাকে চলতে হবে। এখন নীলাদ্রির খাবার সময়। রুমে পিউ বাদে কেউ না থাকায় নিজে নিজেই খাবার খাওয়ার চেষ্টা করল নীলাদ্রি। পিউকে কোনোভাবেই বিরক্ত করতে চাচ্ছে না সে। একটা সময় যখন বা হাতে কিছুতেই ব্যালেন্স করতে পারছিল না, তখন পিউ খাবারের প্লেটটা নিজ হাতে নিয়ে নেয়। খানিকটা কড়া কণ্ঠেই শাসিয়ে বলে, নিজেকে কি সুপারম্যান ভাবেন? আমি তো মরে যাইনি। নাকি আপনার ধারণা আমি অদৃশ্য? আপনার যাতে কোনো সমস্যা না হয় সে কারণেই তো এখানে বসে আছে নাকি? এত মাতব্বরির কি আছে তো বুঝলাম না। আমি তো আছি, আমাকে বললেই তো আমি খাওয়িয়ে দিচ্ছি। সমস্যা কি আপনার? অসুস্থ হয়ে পড়ে থাকতে ভালো লাগে নাকি? তুমি কি সারা জীবন থাকবে পিউ? জি। বললাম, সারা জীবন কি তুমি থাকবে? আমি আমারটা ঠিক করে নিতে পারব। তোমাকে শুধু শুধু বিরক্ত করতে চাচ্ছি না। আজ তুমি আমাকে দরদ দেখিয়ে সেবা করবে, আমি আবারও তোমার প্রতি উইক হয়ে যাব। তারপর আমাকেই সেটা বয়ে বেড়াতে হবে। আমি সত্যি আর পারছি না, খুব কষ্ট হয়। যদি বলি যেটুকু জীবন বাকি আছে আমি আপনার সাথে কাটাতে চাই। যদি আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি, যদি বলি আপনার জীবনের সাথে আমার জীবনটা মিশাতে চাই, যদি বলি আমার আপনার ভালোবাসাটুকু চাই, তখনও এই একই কথাটা বলবেন? তুমি ভেবে বলছো তো যা বলছো। অনেক ভেবেছি এই 15টা দিন। অবশেষে মন এবং মস্তিষ্কের যুদ্ধে মনের কাছে মস্তিষ্ককে যে হারতে হল। আপনাকে হারানোর ভয় যে মনের মাঝে ঝেঁকে বসেছিল, তাই আপনার প্রতি অনুভূতিগুলোকে যে মেনে নিতেই হল। তবে আপনার যদি কোনো আপত্তি থাকে বলতে পারেন। মাথা নিচু করে পিউ কথাগুলো বলছিল। গলা দরে এসেছে তার। নীলাদ্রি যেন কানকে বিশ্বাস করতে পারছে না। তার এতদিনের ভালোবাসা তবে কি সত্যি হতে চলল? এসব স্বপ্ন নয় তো। চোখজোড়া তার চিকচিক করছে। মনের ভেতর যেন অজানা শান্তি বয়ে যাচ্ছে, এটা হয়তো ভালোবাসার ফিরে পাবার প্রশান্তি। বা হাতটি বাড়িয়ে পিউকে বলতে লাগল সে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এ হাতটি ভেবে চিনতে ধরো, একবার ধরলে কিন্তু ছাড়তে দিব না। যত ঝড় আসুক এবার যে একসাথে চলার সময় এসেছে। নীলাদ্রি কথাটুকু শুনে নিজেকে আর আটকে রাখতে পারেনি সে। ছুটে নীলাদ্রিকে জড়িয়ে ধরল। নীলাদ্রি বুকে মুখ গুজে নিজের মনের সব জমানো কষ্টগুলো অশ্রুরূপে বয়ে যেতে লাগল। নীলাদ্রির যদিও গায়ে প্রচুর ব্যথা, তবুও এ যেন অন্যরকম সুখ। নিজের ভালোবাসাকে বুকের মাঝে পাওয়াটা যেন মাতালোকরা আনন্দ। তার ভালোবাসার প্রতীক্ষার আজ জয় হল। এতদিনের ধৈর্যের আজ সমাপ্তি হল। না জানি কতগুলো রাত নির্ঘুম কেটেছে তার, রাতগুলো ফল পেল সে। আজ সে আকাশচুম্বী আনন্দ হচ্ছে নীলাদ্রির। এখনও অনেকটা পথ বাকি আছে, তবে সবচেয়ে কঠিনতম পথটি যেন আজকেই পার করে ফেলেছে সে। বিকেল 5টা। নীলাদ্রি বিছানায় বসা, ঐন্দ্রিলা এবং আসমা বেগম রান্নাঘরে কাজ করতে ব্যস্ত। তখন কলিং বেল বেজে উঠে।
ঐন্দ্রিলা তাড়াতাড়ি দরজাটা খুললে দেখতে পায় পিউ এবং আহানা দাঁড়িয়ে আছে। পিউয়ের আসার কথা ছিল কিন্তু আহানাকে দেখে খানিকটা চমকে যায় ঐন্দ্রিলা। আহানাকে দেখেই ঐন্দ্রিলা জিজ্ঞেস করে, আহানা তুমি? নীলাদ্রি ভাইকে দেখতে আসলাম। আসলে এ কয়দিন তো হাসপাতালে তার সাথে দেখা করার সুযোগটুক হয়নি। আজ বাসায় এসেছেন তাই দেখতে আসলাম। ওহ, বলেই দরজা ছেড়ে দিল ঐন্দ্রিলা। আহানার সুন্দর নীলাদ্রির ঘরে ঢুকে পড়ল। আহানার নীলাদ্রির প্রতি উইকনেস আছে তা ঐন্দ্রিলা অনেক আগেই বুঝেছিল, কিন্তু এখন কেন যেন ব্যাপারটা চোখে পড়ছে। হাসপাতালে প্রায় প্রতিদিন সে উপস্থিত হতো নীলাদ্রিকে দেখার বায়না নিয়ে, কিন্তু বেশি মানুষ এলাও না বলে সে দেখা করতে পারেনি। আহানা নীলাদ্রির রুমে যেতেই পিউয়ের হাত টেনে জিজ্ঞেস করে, আহানা ব্যাগপত্র নিয়ে এসেছে যে? ও কি এখানে থাকবে নাকি? হ্যাঁ, আজকে থাকবে। মা পাঠিয়েছেন। ছোট মা? আসলে ভাইয়া তোকে নিতে আসবে। কিছু কাজ আছে বলে এখানে থাকাটা একটু প্যারা হয়ে যাবে ভাইয়ার, তাই তোকে নিতে আসবে। সে তো আবার তোকে ছাড়া থাকতে পারেন না, তাই আমি ভেবেছিলাম এই কয়দিন এ বাড়ি থাকব। মামি মার একটু হেল্প হতো। তখন আহানাও বায়না অরল সেও আমার সাথে আসবে। ও কি এই কয়দিন থাকবে? জানি না, ওর মর্জি। তোকে একটা কথা বলি? বল। ও বোধহয় দাদাভাইকে পছন্দ করে। হতে পারে, আসলে মনের ব্যাপারগুলো বোঝা বড় দায়। তুই এতটা কুল কিভাবে? মানে, কুলের কি দেখলি? দেখ, আমি জানি তোরা দুজন দুজনকে পছন্দ করিস, বাট আহানা যদি মাঝখানে কোনো ঝামেলা বাঁধায় তখন? তুই জানিস মানে? দাদাভাই আমাকে বলেছে তোমাদের কথা। সুস্থ হলে শ্বশুর মশাইয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবার ও কথা ভাবছে। তাই বলছি, এই লোকটার পেটে কি কিছু থাকে না নাকি? উফ, ব্যাপারটা দাদাভাইকে নিয়ে না, ব্যাপারটা আহানাকে নিয়েও। পিউ সে হয়তো ভাবছে দাদাভাইয়ের লাইফে কেউ নেই তাই নিজের ভালো লাগার বহিঃপ্রকাশ করছে। এটা দাদাভাই লুক ওভার করে গেলেও পরে যখন তোদের সম্পর্কে ও জানবে ও হার্ট হবে। তাই বলি কি ঠান্ডা মাথায় ওকে জানিয়ে দে, ব্যাপারগুলো খুব সেন্সিটিভ। আচ্ছা দেখি নয়, আমি চাইব তোরা হ্যাপি হ, বাট আহানা কষ্ট পাক আমি সেটাও চাই না। ঐন্দ্রিলা কথা শুনে পিউ তাকে জড়িয়ে ধরে। হঠাৎ এভাবে জড়িয়ে ধরাতে ঐন্দ্রিলা বেশ অবাক হয়। তখন পিউ বলতে থাকে, তোর মতো একটা বান্ধবী থাকতে কেউ কষ্ট পেতে পারে? তুই এত ভালো কেন বলতো? সব দিকে তোর নজর। এখন কি আর করার বল, মানুষটাই এক পিস, সব দিকে খেয়াল তো রাখতেই হবে। বলেই দুই সখী হাসতে থাকে। এদের মাঝে এই বৈশিষ্ট্যটাই তাদের সবার থেকে আলাদা করে। একজনের মনের কথা অন্যজন নিমিষে বুঝেও যায়, যাতে তার সলিউশন ও দিয়ে দেয়। দুজন যখন হাসতে ব্যস্ত তখন আসমা বেগমের গগনবিদারী ডাকে তাকে বাধ্য হয়ে ছুটতে হয় রান্নাঘরে। অপরদিকে নীলাদ্রির মুখোমুখি বসে আসে আহানা। বেহায়া মনটাকে কিছুতেই কাবু করতে পারছে না সে। যে মানুষটি তাকে ফিরিয়ে দিয়েছে তার সামনে নির্লজ্জের মতো এসে বসে রয়েছে সে। এটাই হয়তো ভালোবাসা। ভালোবাসা নামক বিষাক্ত জিনিসটা মানুষের বোধশক্তিটাও নষ্ট হয়ে যায়, যেমনটা আহানার ক্ষেত্রেও হয়েছে। কেমন আছো আহানা? তোমার চোখে আমি হয়তো বড্ড বেশি অপরাধী, কিন্তু কি করব বলো, বেহায়া মনের কাছে যে আমি পরাজিত।
তোমার ফিলিংসটা নিয়ে ছেলেখেলা করার ইচ্ছে হয়নি। তুমি আমাকে দোষী বললে আমি মাথা পেতে নিব, কিন্তু। আর কিছু বলার আগেই আহানা নীলাদ্রিকে জড়িয়ে ধরে। নীলাদ্রি কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। ঠিক তখনই রুমে দরজায় পিউয়ের আগমন ঘটে। ইচ্ছে করে ঐন্দ্রিলা তাকে দিয়ে স্যুপ পাঠিয়েছে, কিন্তু রুমে এসে এমন কোনো দৃশ্য দেখবে সেটা তার জানা ছিল না। তাড়াতাড়ি আড়ালে দাঁড়িয়ে পড়ে সে। পাগুলো যেন জমে গিয়েছিল পিউয়ের। সে ভেবেছিল আহানার অনুভূতিগুলো কেবলই বাচ্চামি, কিন্তু আহানার কথাগুলো যেন বজ্রপাতের মতো লাগছিল তার কাছে। আহানা তখনও নীলাদ্রিকে জড়িয়ে রয়েছে। আহানা ভাঙা গলায় বলতে লাগে, নীলাদ্রি ভাই, আমি কি করব আপনিই বলে দিন। আমার যে খুব কষ্ট হয়, তা চাইতেও আপনাকে অসম্ভব ভালোবেসে ফেলেছি যে। ভালোবাসা না পাবার কষ্টটা আপনি খুব ভালো করে জানেন। না চাইতেও বেহায়া হয়ে যায় মন। আমি জানি আমার এমন কাজে আপনি খুব বিরক্ত হচ্ছেন, কিন্তু আমি কি করব বলুন? আমি যে ভালোবাসি আপনাকে। আপনার আমাকে ভালোবাসা লাগবে না, তবে আমাকে ফিরিয়ে দিবেন না দয়া করে। আমার প্রথম ভালোবাসা আপনি। ভালোবাসা একপাক্ষিক হলে সেটা দুপক্ষকে কষ্ট বাদে কিছুই দেয় না আহানা। আর আমি যে তার কাছে ওয়াদাবদ্ধ। আমি তাকে ভালোবাসতাম, ভালোবাসি এবং ভালোবাসব। তার জায়গাটুকু যে কাউকে দেবার মতো ক্ষমতা আমার নেই। আমাকে ক্ষমা করো আহানা। তোমার ভালোবাসা থেকে আবেগটুকু অনেক বেশি। আমি তোমার আবেগকে প্রশ্রয় দিতে পারব না। কিন্তু সে তো আপনাকে ফিরিয়ে দিয়েছে। এবার আহানাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে সামনে বসায়। খুব শান্ত গলায় নীলাদ্রি বলে, আমি তাকে 11 বছর ধরে ভালোবাসি আহানা। 11 বছর, কিন্তু 1-2 দিন না, 4015 দিন। তুমি বুঝতে পারছো সে আমার কতটুকু জুড়ে রয়েছে? তোমার আমার প্রতি অনুভূতিগুলো ভালোবাসা নয়, নিতান্তই ইনফ্যাচুয়েশন বা আবেগ। হ্যাঁ, আমি জানি তোমার কষ্ট হবে। হয়তো মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে হবে, কিন্তু একটা সময় দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু এখন যদি আমি তোমাকে মেনেও নেই, সেটা একটা কম্প্রোমাইজ হবে। আমাদের উভয়কে সেটা বয়ে চলতে হবে। আজ তোমার ভালো লাগবে, একটা সময় বিরক্ত লাগবে। কারণ আমি তোমাকে কোনো দিন তোমার ভালোবাসার বিপরীতে ভালোবাসতে পারব না। দায়সারা সম্পর্ক থাকবে। পারবে তো তখন সহ্য করতে? পারবে না। আর আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছিল, সেটা যেমন ঠিক। সে আমাকে গ্রহণও করেছে। আমি যার জন্য এত দিন অপেক্ষা করেছি, তুমি বলো এখন আমার কি করা উচিত? সে দাঁড়িয়ে আছে দরজার কাছে। তোমাকে আমায় জড়িয়ে ধরতে দেখে দরজাতেই দাঁড়িয়ে পড়েছে। সে ভাবছে সে কোনো ভুল করল না তো আমাকে গ্রহণ করে, আমার ভালোবাসাকে গ্রহণ করে। সে কি এ বাড়িতে আছে? পিউ, তুমি রুমে ঢুকতে পারো। নীলাদ্রির মুখে এ কথাটা শুনে আহানা স্তব্ধ হয়ে যায়। অপরদিকে পিউয়ের চোখ টলমল করছিল। সে সত্যি এটাই ভাবছিল, আহানার সুখের ভেতর কি সে হস্তক্ষেপ করে ফেলেছিল। ধীর পায়ে রুমে প্রবেশ করল পিউ। পিউয়ের প্রবেশের সাথে সাথেই আহানা নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রি ঠোঁটের কোনো হাসির রেখা টেনে বলে, হ্যাঁ আহানা, আমি পিউকে ভালোবাসি। সে আমার ভালোবাসায় এতদিন সাড়া না দিলেও এখন দিয়েছে। সুস্থ হলে তাকে বিয়ের প্রস্তাব নিয়ে যাব তোমার বাবার কাছে। এই মেয়েটাকে আমি 11 বছর ধরে ভালোবাসি। ভাবি তো। জানি, কিন্তু আমরা সময়ের নির্মমতার শিকার।
কিন্তু সুযোগ যখন পেয়েছি সেটাকে হাতছাড়া করার কি কোনো মানে আছে? সুখী হবার অধিকার তো সবার আছে। তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি ভাবি। বলেই আহানা সেখান থেকে বেরিয়ে যায়। পিউ এর সাথে নিজের সব অনুভূতিগুলো শেয়ার করত একটা সময়ে আহানা। নীলাদ্রিকে তার পছন্দ এটা দিশার বিয়ের দিনই পিউকে জানিয়েছিল সে। কিন্তু তখনও নীলাদ্রির প্রতি পিউয়ের কোনো অনুভূতি থাকতে পারে বলে ভেবেই দেখেনি আহানা। কেন জানি খুব দ্বিধা লাগছে। একদিকে সেও চায় পিউ নতুন করে সব শুরু করুক, অপরদিকে নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে এসে তার নতুন জীবন সাজাবে ভেবে রাগ হচ্ছে আহানার। ঐন্দ্রিলাকে বলেই নিজের ব্যাগ নিয়ে নিজের বাসায় চলে যেতে লাগল আহানা। নিজের আঘাতের জায়গাগুলো পচন ধরাতে চায় না সে। আহানার পিছু নিতে গেলে নীলাদ্রি পিউকে বারণ করে। না চেয়েও অপরাধবোধ হচ্ছে মনের মাঝে পিউয়ের। পিউয়ের হাতটা টেনে নিজের কাছে বসায় নীলাদ্রি। শান্ত গলায় বলে, কাঁদছ কেন? আহানা অনেক ইমোশনাল। ও যে আপনাকে ভালোবাসে এটা আমার জানা ছিল না। থাকলে কি করতে? আমি আমার থেকে দূরে চলে যেতে, তাই তো? আচ্ছা পিউ, নিজেকে কবে ভাববে? একদম চুপ করে থাকবে না। আমার খুব বিরক্ত লাগে এটা। কি বলবো? এই যে নিজেকে নিয়ে ভাবা করে শুরু করবে। পিউ তুমি সবার কথা ভাবো, প্রথমে সমাজ, তোমার শ্বশুরবাড়ি, এখন আহানা। আচ্ছা তোমার সুখী হতে ইচ্ছে হয় না? কাউকে কষ্ট দিয়ে কি সুখী হওয়া যায়? না, যায় না। কিন্তু তোমার কোনো দোষ নেই পিউ। আমার দোষ, আর তুমি আমার জীবনে না আসলেও আমি আহানাকে কখনো প্রশ্রয় দিতাম না। আমি তোমাকে ভালোবাসি পিউ, এখন যদি তুমি আহানার জন্য আমার ভালোবাসা স্যাক্রিফাইস করো, আমার কিছুই বলার থাকবে না। আমি চুপচাপ মেনে নিব। এখন তোমার উপর ডিসিশন। নীলাদ্রির কথাগুলো খুব স্পষ্ট এবং ভারসম্পন্ন ছিল। নীলাদ্রির কথায় এটা পিউয়ের বুঝতে বাকি নেই যে সে যদি তাকে আজ কষ্ট দেয় তবে সে কিছুই বলবে না, তবে আহানাকেও সে কখনোই মেনে দিবে না। মাথা তুলে নীলাদ্রির দিকে এক নজর তাকায় পিউ। চোয়াল তার শক্ত হয়ে আছে, চাপা কষ্টগুলো মুখে স্পষ্ট। এই লোকটাকে কষ্ট দেবার কোনো মানেই হয় না পিউয়ের। এখন ভাগ্যের উপর সব ছেড়ে দিবে সে, যা আছে কপালে। নীলাদ্রির হাতে আলতো পরশ দিয়ে শান্ত গলায় বলল, স্যুপটা গরম করে আনছি, খেয়ে নিবেন। তাড়াতাড়ি সুস্থ হতে হবে, কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন তো নাকি? নীলাদ্রির বুঝতে বাকি নেই পিউয়ের কথার মানে। তার পিউ এবার তাকে একা করে দিবে না। এখন তো অনেকটা পথ চলা বাকি। 28 ড্রয়িং রুমের সোফাতে বসে রয়েছে বদরুল সাহেব এবং নীলাদ্রি। খালুকে সব খুলে বলেছে সে। বদরুল সাহেবের যেন খুশির ঠিকানা নেই। এটাই তো চেয়েছিল পিউ এর জন্য সে। একটা যোগ্য ছেলে যে কিনা পিউকে তার ভেগের প্রাপ্য সুখটুকু দিবে। প্রতিবার পিউয়ের জেদের কাছে তাকে হার মানতে হয়েছে। কিন্তু এখন যেহেতু পিউ নিজেই এই সম্পর্কে মতো দিয়েছে এবং জীবনটাকে দ্বিতীয় সুযোগ দিতে চাইছে, তাহলে কোনো কথাই থাকে না। কিন্তু এখন সমস্যাটি হল পিউয়ের শ্বশুর বাড়ি এবং শওকত সাহেব। আগের ব্যাপার হতে বদরুল সাহেব কুচপরোয়া না করেই বিয়েটাতে আগাতে পারতেন। কিন্তু এখন সে বাড়িতে ঐন্দ্রিলাও আছে। নীলাদ্রির ভয়টাও সেখানে। ঐন্দ্রিলার সংসারটি হয়েছে 1 মাস হয়েছে। এখন যদি তার কারণে ঐন্দ্রিলার জীবনে কোনো বাধা আসে ভাই হিসেবে, সেটা কিছুতে মানবে না সে। বদরুল সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, বুঝলে নীলাদ্রি, আমাদের সবকিছু বুঝে শুনে করতে হবে।
ব্যাপারতা প্রেম ঘটিত, এটা যদি দেখাতে চাই হিতে বিপরীতও হতে পারে। তাহলে কি তবে আমরা পছনে সরে যাব এই ব্যাপারটা থেকে? আমি পিউকে অনেক ভালোবাসি খালু। না, না, পিছনে সরবে কেন? আমাদের কিছু বুদ্ধি বের করতে হবে, বুঝলে? কি বুদ্ধি? সেটা তো এখনো ভাবিনি, ভাবতে হবে। তবে তোমাকেও কথা দিতে হবে আমার পিউ মাকে কোনো দিন কষ্ট দিতে পারবে না। এটা আপনাকে বলতে হবে না খালু, এটা আমায় মাথায় আজীবন থাকবে। নীলাদ্রির কথায় খুব শান্তি লাগছে বদরুল সাহেবের। এখন আর তার বোন দুলাভাইয়ের কাছে দায় থাকতে হবে না। পিউয়ের জীবনটাও সুখের জোয়ারে ভাসবে। হঠাৎ মাথায় একটা চট করে বুদ্ধি চলে আসলো বদরুল সাহেবের। নীলাদ্রিকে বুদ্ধিটা বলতেই নীলাদ্রি ও সম্মতি জানালো তাকে। এখন শুধু অভ্রের সাহায্যের প্রয়োজন। বিকেল 4টা। খুব ক্লান্ত লাগছে ঐন্দ্রিলার। সারাদিন অফিস করার পর এই সময়টা যেন হাত পা ছেড়ে দেয় তার। অফিসের পর দিশানের কাছেও যেতে হবে। ছেলেটার সাথে বেশ ভাব হয়েছে বলতে হবে। খুব চুপচাপ ছেলেটি। বেশি লোকজন পছন্দ করে না। প্রথমে ঐন্দ্রিলার কষ্ট হলেও এখন বেশ তার সাথে মিশে গেছে সে। প্রতিদিন 9:10টার দিকে বাড়িতে যায় বিধায় শাশুড়ি মা আবার একটু ইনিয়ে বিনিয়ে কথা বলছিলেন। তাতে অবশ্য অভ্র বেশ সুন্দর করে সামলে নিয়েছে। এই লোকটাকে যত দেখে তত ভালোবাসতে মন চায় ঐন্দ্রিলার। এই 1 মাসে আরও বেশি ভালোবেসে ফেলেছে সে তাকে। এবার দিশানকে বাড়ি নিয়ে যাবার পালা। হঠাৎ পিয়ন শামসু সাহেব এসে বলেন, ম্যাডাম, একজন মেয়ে আপনার সাথে কথা বলতে চায়। পাঠাবো? হুম, পাঠিয়ে দিন। এই সময় কোনো মেয়ে ঐন্দ্রিলার কাছে আসবে বলে জানা ছিল না তার। কে এসেছে এটা ভাবতে ভাবতে সেই মেয়েটি কেবিনে প্রবেশ করে। মেয়েটি কেবিনে ঢুকলে ঐন্দ্রিলা জিজ্ঞেস করে, তুমি এখানে? আমাকে যে আসতেই হতো, কি করার বলো, তোমার জীবন নষ্ট হবার আগে তোমাকে ওয়ার্নিং দিয়ে দেয়া বেটার নয় কি? মেয়েটির কথায় ঐন্দ্রিলা ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। মেয়েটি আর কেউ নয়, নিশি। এই কয়দিন সমানে ঐন্দ্রিলাকে ফোন দিচ্ছিল বিধায় অভ্র সুন্দর মতো তার নাম্বার ব্লক লিস্টে দিয়ে রেখেছিল। তাই নিশি কোনোভাবেই ঐন্দ্রিলার সাথে যোগাযোগ করতে পারেনি। কোনোভাবে খোঁজ খবর নিয়ে তাই ঐন্দ্রিলার অফিসের ঠিকানা বের করেছে সে। চেয়ারটা টেনে বসতে বসতে নিশি বলল, তুমি অনেক ভালো একটি মেয়ে, আমি চাই না তুমি অভ্রের মতো একজনের সাথে নিজের সারাটা জীবন কাটাও। এত ভনিতা না করে আমাকে খোলসা করে বলো, কি বলতে এসেছ? অভ্রের মতো ছেলে বলতে কি বুঝাতে চাচ্ছ? ওকে, ওকে। তাহলে শুনো, অভ্রের একটি ছেলে আছে যার বয়স 6 বছর। ও অলওয়েজ এমন। মেয়েদের সাথে শারীরিক সম্পর্কটুকুই ওর কাছে প্রধান। আমি প্রিকশন নিয়েছি বলে আজকে হয়তো আমাকে এমন কিছু ফেস করতে হয়নি। বাদ দেশের বাহিরে তো ব্যাপারগুলো এমন থাকে না। মেয়েটা কনসিভ করে, তারপর অভ্র বাচ্চাটিকে নিয়ে দেশে আছে। এটা আমি তোমাকে জানাবার জন্যই এখানে এসেছি। আমি জানি তোমার কেমন লাগছে এগুলো শুনে, আসলে অভ্রের কাছে মেয়েদের মূল্য শুধু বেদে। একটা সময় তোমাকেও ছুঁড়ে ফেলে দিতে ওর 2 মিনিট ভাবা লাগবে না। তুমি বুঝছো তো আমি কি বলতে চাচ্ছি? ঐন্দ্রিলা চুপ করে বসে রয়েছে, তার মুখের প্রতিচ্ছবি দেখে নিশি আরো ব্লে। আমি জানি তুমি কি ভাবছ, এখন ডিভোর্স কিভাবে দিবে, তোমার বাবা ভাইকে কি বলবে? এসবই তো। আমি বলি কি, তুমি সবাইকে জানিয়ে দাও অভ্রের আসল ক্যারেক্টার, তাহলে দেখবে তোমার বাবাই তার কাছ থেকে তোমাকে সরিয়ে আনবে। না, আমি সেটা ভাবছি না।
আমি ভাবছি তুমি কবে থেকে আমার এত বড় শুভাকাঙ্ক্ষী হলে। আমি যতদূর তোমাকে চিনি, ওই রেস্টুরেন্টেই আমাদের দেখা হয়েছিল, যখন তুমি অভ্রের কাইন্ড অফ পা ধরে কান্না করছিলে। আমার এতটা শুভাকাঙ্ক্ষী তুমি, সেটাই আমার মাথায় ঢুকছে না। কি বলতে চাচ্ছ ইন্দ্রিলা? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? অবিশ্বাসের কথাই আসছে না। আমি শুধু জানতে চাচ্ছি তোমার স্বার্থ কি এতে, যে এতটা কষ্ট হয়ে আমার অফিস অবধি এসে আমার ছেলের খবর আমাকে দিতে এসেছ তুমি। তোমার ছেলে? তুমি হয়তো জানো না, আমাকে দিশানের ব্যাপারে সব জানিয়ে দিয়েছে অভ্র। আমি জানি আমার বরের একটা 6 বছরের ছেলে আছে, কিন্তু এখন তুমি বলো আমাদের সম্পর্কের ভেতর এই যে বারংবার এসে ঝামেলা করছো, কেন? তুমি কি ভেবেছ আমি অভ্রকে ছেড়ে দিল তুমি তাকে পেতে পারবে? একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখো, আমি না তোমাদের মতো টাইম পাস আর টাকা খসানোর জন্য না অভ্রকে বিয়ে করিনি। অভ্রের সাথে সারা জীবন কাটাবো বলে তাকে বিয়ে করেছি। তাই এসব কথাই যদি তোমার থাকে, আমি চাইব তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। তার মানে অভ্র যে আমার সাথেও শারীরিক সম্পর্কে ছিল তাতে তোমার কিছু যায় আসে না? হ্যাঁ, যায় আসে যে কেন আমি ওর জীবনে আগে আসিনি। কেন না তোমাদের জন্য ওর মেয়েদের প্রতি ধারণা আরও খারাপ হয়েছে। যাক গে, আর কথা বাড়িও না, তোমার কথা আমি শুনেছি, এখন তুমি এখান থেকে যেতে পারো। আর কোনো দিন আমার আর অভ্রের মাঝে আসার চেষ্টা করো না। আমি হয়তো অভ্রের মতো ডেয়ারিং না, তবে কমও নই। আমাকে খারাপ হতে বাধ্য করো না। আমি ব্যস্ত আছি, তুমি যেতে পারো। ঐন্দ্রিলা বেশ কড়াভাবেই নিশিকে সাবধান হতে বলে দিল। নিশির মুখ কালো হয়ে যায়, ভেবেছিল এই উছিলায় হয়তো আবার অভ্রের জীবনে আসতে পারবে, কিন্তু সে গুড়ে বালি। নিশি যাবার পর হাফ ছেড়ে বাঁচল ঐন্দ্রিলা। এত কড়াভাবে কথা কেবলমাত্র অভ্রকেই সে শুনিয়েছে। আজ সেই অভ্রের জন্য আজ কোনো মেয়েকে এভাবে কড়া কথা শোনাবে, এটা যেন কল্পনার বাহিরে ছিল তার। মানুষটাকে খুব ভালোবেসে ফেলেছে যা। আর স্বামী স্ত্রীর সম্পর্কতাই এমন, একে অপরের ঢালই যদি হতে না পারে তবে কিসের এত বড়াই করবে। 29। সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়েছেন শওকত সাহেব। তার মেজাজ বড্ড খারাপ, কারণ অভ্র এবং বদরুল সাহেবের সাথে তার কথা কাটাকাটি হয়েছে। তারা যেন উঠে পড়ে লেগেছে পিউয়ের বিয়ে দিবে। কিন্তু শওকত সাহেবের কিছুতেই মন মানছে না। সে পিউকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। তার বন্ধুকে কথা দিয়েছে সে সারা জীবন মেয়েটাকে দেখে রাখবেন। তিনি ব্যাকডেটেড নন, তবে একটা ভালো ছেলে পাওয়াও তো এখনের দুনিয়াতে সোজা নয়। দেখা গেল ছেলেটি পিউকে কেবলমাত্র শওকত সাহেবের অর্থে লোভে বিয়ে করছে। আর বিয়ের পর যদি মেয়েটি সুখী না হয় তখন পিউয়ের জীবনটাও পড়ে আছে। অভ্র কাল রাতে যেভাবে তাকে কথা শুনিয়েছে তাতে তার অনেক খারাপ লেগেছে। অভ্রের প্রতিটা কথাও ঠিক ছিল। কাল রাতে অভ্র বলেছিল তাকে, তুমি পিউকে স্নেহ করো বলেই কি ওকে অন্ধকারে ফেলে রাখতে চাচ্ছ? আসলে তুমি তোমার কনজারভেটিভ চিন্তাধারার জন্য এমনটা করছো, আর কিছুই না। নয়তো পিউয়ের নির্ঘুম কান্নাগুলো তোমার চোখে পড়ত। আসলে কি বলত, তুমি দেখতেও চাওনি পিউ আদৌ কষ্টে আছে কিনা। তুমি শুধু তোমার ছেলের বউ আজীবন তোমার ছেলের বিধবাই বানিয়ে রাখতে চেয়েছ। অভ্রের কথাগুলো কোথাও না কোথাও শওকত সাহেবকে অনেক হার্ট করেছে। এসব ভাবছিলেন হঠাৎ। কোথাও না কোথাও অভ্রের কথাগুলো শওকত সাহেবকে অনেক হার্ট করেছে। হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভূত হতেই পার্কের বেঞ্চিতে বসে পড়ে সে। সারাটা রাত তার ঘুম হয়নি। অভ্রের কথাগুলো শুধু কানে ভাসছিল। এমন এই হার্টের প্যাশেন্ট,
উপরে সারাটা রাত শুধু একটা কথাই ভেবেছেন, পিউয়ের জীবনটা কি তিনি ইচ্ছে করে নষ্ট করে দিচ্ছেন। সত্যি বলতে মনের মাঝে তিনি একটা আশায় ছিলেন, আহাস হয়তো ফিরে আসিবে। জানতেন এই আশাটুকু মিথ্যে, তবুও আশায় ছিলেন তিনি। কাল রাতে অভ্র আহাসের প্রাপ্ত বডির ডিএনএ রিপোর্ট দেখালে সেই আশাটুকুও তার শেষ হয়ে যায়। চিন্তা আর কষ্টের ফল এই শরীর খারাপ। ব্যথাটুকু যখন তীব্র হতে লাগল, তখন মনে হচ্ছিল জানটুকু হয়তো বের হয়ে যাবে। হুট করে মনে হতে লাগল, নিজের ভুলের কারণে এতটুকু মেয়েটাকে যে দুঃখের সাগরে নিমজ্জিত করে রেখেছেন, তার বন্ধুর কাছে কি দায়ী থেকে যাবেন? এই অপরাধের জন্য তাকে এই শাস্তি তো এই ইহকালে না পেলেও পরকালে তো ঠিকই পেতে হবে। তিনি তো নিজের কথা রাখতে পারেননি। এবার যদি তিনি কোনো রূপে বেঁচে যেতেন, তবে পিউয়ের জীবনটাকেও সাজানোর দায়িত্বটুকু কাঁধে নেবেন। চোখগুলো অন্ধকারে বন্ধ হয়ে আসছে। হঠাৎ মনে হলো কেউ তাকে ডাকছে, একটা পুরুষালী কণ্ঠ। মনে হচ্ছে আহাস তাকে ডাকছে। আহাসের সাথে কি তবে এই শেষ সময়ে দেখা হবে, নাকি নিছক কল্পনা মাত্র? দুপুর 12টা। হাসপাতালের ইমার্জেন্সির বাহিরে চেয়ারে শারমিন বেগম বসে আছেন। আইসিইউতে শওকত সাহেবকে শিফট করা হয়েছে। হার্ট অ্যাটাক করেছেন বলে ডাক্তাররা অনুমান করছে। তখন পার্কে নীলাদ্রি জগিং করছিল, বিধায় তাড়াতাড়ি তাকে হাসপাতালে শিফট করে সে। অভ্রের মুখ শক্ত হয়ে আছে, মুখের ভয়ের ছাপ স্পষ্ট। কাল রাতে বাবাকে অনেক কড়া কথা শুনিয়েছে সে। এখন আফসোস হচ্ছে, হয়তো এতটা শক্ত না হলেও পারত সে। বুঝিয়ে বললে হয়তো তিনি বুঝতেন। তবে সমস্যা একটি 2.5 বছর নরমভাবে বুঝিয়েছে সে, কিন্তু শওকত সাহেব তার জিদ ছাড়েননি। তাই বাধ্য হয়ে কড়া হতে হয়েছে তাকে। ঐন্দ্রিলা এসে কাঁধে হাত রাখতেই করুণভাবে তাকে বলে, বাবার কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারব না ঐন্দ্রি। ইনশাআল্লাহ কিছু হবে না, দেখো। অপরদিকে আহানা পিউয়ের পাশে দাঁড়িয়ে আছে। নিজেকে বেশ ভালোভাবেই সামলে নিয়েছে সে। পিউ এবং নীলাদ্রির মাঝে অযাচিত মানুষ হতে চায় না সে। ভাগ্যে থাকলে তার জীবনেও ভালোবাসা ঠিক আসবে। পিউয়ের চোখ থেকে পানি অঝোর ধারায় বয়ে যাচ্ছে। আহানা তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভাবি আমার বাবা অনেক স্ট্রং, দেখো কিছু হবে না। আমি তো এভাবে বিয়ে করতে চাইনি আহানা। এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে বাবাকেই আমি নিজের গার্ডিয়ান মেনেছি, নিজের বাবা হিসেবে মেনেছি। তার কিছু হয়ে গেলে কখনোই নিজেকে ক্ষমা করতে পারব না আমি। দরকার নেই আমার বিয়ের, বাবা যা চাইবেন তাই হবে। তাই হবে। পিউয়ের কথাগুলো শুনে আহানার খুব খারাপ লাগছে। এত কাল পর যখন সুখ কুড়াবার সময় আসলো, তখন এই অঘটন। এমন কেন হয় প্রতিটা বার? পিউয়ের কথাগুলো নীলাদ্রি আড়াল থেকে শুনল। তার কিছুই বলার নেই, পিউয়ের জায়গায় সে সঠিক। থাক না কিছু ভালোবাসা অপূর্ণ। সব ভালোবাসার পূর্ণতা পেতে হবে এমন তো কোনো কথা নেই। 7 দিন পর শওকত সাহেবকে বাড়িতে আনা হয়েছে। এখন অবস্থা বেশ ভালো, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। ডাক্তার হাই ডোজের ঔষধ দিয়েছেন। বদরুল সাহেব তাকে দেখতে এসেছেন। পিউ তাকে জানিয়ে দিয়েছে সে বিয়ে করবে না। এই বিয়ের কোনো কথা যাতে শওকত সাহেবের সামনে না বলা হয়। বদরুল সাহেব রুমে ঢুকতেই শওকত সাহেব বলে উঠেন, আরে বদরুল, আসো আসো। কেমন আছেন শওকত ভাই? এবারের যাত্রায় বেঁচে গেলাম বুঝলে। আমি তো ভেবেছিলাম আমার কাজগুলো বোধহয় অপূর্ণই থেকে যাবে বুঝলে। ভাই, নিজের যত্ন নেন।
আসলে আমাদের তো বয়স হয়েছে, বলা যায় না শরীর কখন কি রূপ নেয়। সেটাই, তবে বদরুল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বুঝলে। কি সিদ্ধান্ত শওকত ভাই? আমি পিউ মাকে বিয়ে দিতে চাই। হঠাৎ এই সিদ্ধান্ত? তোমরা ঠিক বলেছিলে, নিজের জিদের বশে মেয়েটার জীবনটা নষ্ট করে দিচ্ছিলাম আমি। আসলে হায়াতের তো কোনো ঠিক নেই। আমি আশফাকের কাছে দোষী হয়ে থাকতে চাই না। তোমার জানা মতে কি কোনো ভালো পাত্র আছে? শওকত সাহেবের কথা শুনে বদরুলের সাহেবের খুশি যেন আর ধরছে না। না চাইতেও চোখ ভিজে যাচ্ছিল। শওকত সাহেবের হাত দুটো ধরে বলতে লাগলেন, ভাই, আপনি জানেন না আমার বুকের কত বড় বোঝা নামিয়ে দিয়েছেন আপনি। আমি আপা দুলাভাইকে দেয়া কথাটুকু এবার রাখতে পারবো ভাই, এবার রাখতে পারবো, এবার রাখতে পারবো। সে তো বুঝলাম, কিন্তু ভালো ছেলে পাওয়া তো ভার। এই দুনিয়াতে এমন ছেলে যে কিনা পিউ মাকে ভালোবেসে গ্রহণ করবে সেটা তো ভাবাই যায় না। আমার নজরে একটা ছেলে অবশ্য আছে, যদি আপনাদের অনুমতি থাকে। কে? নীলাদ্রি, উইন্দ্রিলার বড় ভাই। আমার ভাগনা বলে বলছি না। ছেলেটা ভীষণ ভালো। তা তো জানি, ও না থাকলে যে ওইদিন কি হতো। কিনু, ও রাজি হবে তো? হবে না কেন? ও তো ছোটবেলা থেকে পিউকে দেখছে, আর শরীফ ভাই ও রাজিই বলতে গেলে। তাহলে আপত্তি কিসের? উনাদের সাথে কথা বলে না হয় আমরা যত তাড়াতাড়ি সম্ভব শুভ কাজ সেরে ফেলি। ঠিক আছে ভাই। 15 দিন পর ফুলসজ্জিত খাটে পিউ বসে রয়েছে। এমন একটা দিন যে তারও জীবনে আসবে এটা যেন কল্পনা। নীলাদ্রির রুমে বসে রয়েছে সে। মশাই এর আসার নাম নেই। ঘড়ির কাঁটা 12টা কাঁটায় এসে ঠেকেছে। একটা সময় আর না পেরে বারান্দায় যেয়ে দাঁড়ায় সে। জ্যোৎস্নার আলোতে চারিদিক অসম্ভব সুন্দর লাগছে। এমন একটা রাত তার জীবনেও আসবে এটা যেন নিতান্ত কল্পনা পিউয়ের। হঠাৎ অনুভব করল কেউ একজন পেছনে থেকে জড়িয়ে ধরেছে তাকে। পেছনে না ফিরেই মানুষটিকে সেটা অনুভব করতে পারছে পিউ। নীলাদ্রি পিউয়ের কানের লতিতে চুমু একে দিয়ে বলতে লাগে, সত্যি আমি অপ্সরাদের চাইনি। আমি একটা নির্লিপ্ততা প্রাণ চেয়েছিলাম। আমি এক বিবর্ণ রজনীগন্ধা চেয়েছিলাম, যার সবটুকু রং উবে গেছে অকালেই। তবু সে হাওয়ায় দোল খায়, গায়ে রোদ মাখে। রংহীনতাই খুঁজে নেয় সবটুকু রং। অথবা আমি একজন মানবী চেয়েছিলাম, যার কাজল চোখ ছুঁয়ে যাবে সকালের সূর্য, কিংবা সন্ধ্যের লাল অস্তরেখা, যার চুল হবে অমাবস্যা সম কালো, যার বেনিতে জ্যোৎস্না ধরা দেবে, শেষ রাতে যার সাথে দেখা করে যাবে প্রতিটা শুকতারা, যার স্নিগ্ধ হাসিতে দিশেহারা হবে আমার পুরানো শহর, যার জন্যে ছোটখাটো একটা বিপ্লব হবে। বুকের মধ্যে ঝোলানো থাকবে অগণিত প্লাকার্ড কিংবা ফেস্টুন। তাতে বড় বড় করে লেখা থাকবে, বিক্ষোভ নয় প্রেম চাই, বিদ্রোহ নয় ভালোবাসা চাই, কোলাহল নয় স্পর্শ চাই, স্বর্গের রমণী নয় মর্তের এ তোমাকেই চাই। হাসিবুর রহমান ভাসানী। নীলাদ্রির প্রতিটা পংক্তি পিউয়ের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। পিউয়ের প্রতি জমানো ভালোবাসাগুলো যেন উজাড় করে দিতে চায় সে। পিউয়ের চোখিজোড়া চিকচিক করছে। এ অশ্রু দুঃখের নয়, প্রতীক্ষিত সুখের। নীলাদ্রি চাপা স্বরে বলে, আজ তোমাতে মিশে যেতে চাই পিউ। অনুমতি আছে? পিউ কিছু না বলে নিঃশব্দে সম্মতি দেয়। নীলাদ্রি মুচকি হেসে তাকে কোলে তুলে নেয়।
আজ রাতটি তাদের মিলনের সাক্ষী। রাতের নীরবতা, শান্ত হাওয়া, জ্যোৎস্নার আলো সাক্ষী তাদের ভালোবাসার। দুজন মানবী সুখ কুড়াতে ব্যস্ত। থাকুক না ভালোবাসার মানুষগুলো সুখে। কিছু ভালোবাসা সময়ের সাথে বৃদ্ধি পায় তো কিছু ভালোবাসা সময়কে হার মানায়। অভ্র এবং ঐন্দ্রিলা পরিবারের সবাইকে দিশানের ব্যাপারে বলে দিয়েছে। সবার সম্মতিতে তাকে অ্যাডাপ্ট করেছে এই দম্পতি। পিউ এবং নীলাদ্রি তাদের টুনাটুনির সংসার শুরু করেছে। ভালোবাসার এক রূপ এই দুই দম্পতির মাঝে খুঁজে পাওয়া যায়। এক দম্পতি সময়ের সাথে সাথে আরও বেশি গভীরতায় মিশেছে তো আরেক দম্পতি সময়কে হার মানিয়ে সমাজের সব শিকল ভেঙে নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিয়েছে। এভাবেই ভালোবাসা পূর্ণতা পেতে থাকুক, এভাবে ভালোবাসার মানুষেরা সুখে থাকুক। সমাপ্ত। মুশফিকা রহমান মৈথি।